স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছে আমি সাদিয়া লাপনি। 2026-27 অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করেছে সরকার। এতে এবার সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। এরপরেই আছে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জ্বালানি ও গৃহায়ন খাত। এনএসসি সভা শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেল থেকে বের হয়ে কৌশলগত ফ্রেমওয়ার্ক থাকছে প্রস্তাবিত বাজেটে। বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই 9,30,000 কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রায় 50% বাড়িয়ে করা হচ্ছে 3 লাখ কোটি টাকা। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় 2026-27 অর্থ বছরের জন্য 1 লাখ কোটি টাকা বাড়িয়ে এডিপি অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, এডিপি বাস্তবায়নে অভ্যন্তরীণ উৎস থেকে আসবে 1,90,000 কোটি টাকা, বাকি 1,10,000 কোটি টাকা আসবে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে। প্রথম স্তম্ভ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এই বিচার ও আইনগত সেবা সম্প্রসারণ, প্রশাসনিক ডিজিটালাইজেশন, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা আধুনিকীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মাল্টি ইয়ার পাবলিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম চালুর পরিকল্পনাও রয়েছে এখানে। এডিবিতে এবার সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে, পর্যায়ক্রমে স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং গৃহায়ন খাত। 1300 প্রকল্প হাতে ছিল আমাদের বিগত সরকার। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি, যেটা জাতীয় অর্থনীতিতে অগ্রাধিকার থাকার কথা ছিল না। তো আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো, সেগুলো যদি ফার্দার বাস্তবায়ন করা সম্ভব হয় বাস্তবায়ন করা হবে। যদি আমরা মনে করি সেগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ লাভবান হবে না, জনগণ লাভবান হবে না, সেগুলো আমরা বাতিল করব। আসছে বাজেটে সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিফলন উল্লেখ করে মন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিতে বাজেটে 5 বছরের ফ্রেমওয়ার্ক থাকছে, যেখানে 2030 সালের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বহুদিন নেটওয়ার্কের কথা শোনা গেছে, কিন্তু নেটওয়ার্ক তো বড় হয়নি। ঘুরে ফিরে যারা আছে তারাই ট্যাক্স দিচ্ছে, তাদের উপর বারবার চাপ সৃষ্টি হচ্ছে। এই জন্য আমাদের নেটওয়ার্ক আমরা বৃদ্ধি করতে যাচ্ছি, আপনারা দেখতে পাবেন। এবং মেবি অনেকে লো একটা ইনকাম ট্যাক্স দিয়ে তারা নেটওয়ার্কে আসবে। অনুমোদিত এডিপি শুধু কাঠামো উন্নয়নে নয়, বৈষম্যহীন সমাজ গঠন এবং টেকসই অর্থনীতির রূপরেখা বলে জানান অর্থমন্ত্রী। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। গ্রাম শহরের বৈষম্য কমাতে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। সোমবার দুপুরে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক বাজেট সংলাপে অংশ নিয়ে তিনি কথা বলেন। আসছে বাজেটে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারলে বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলেন বিশেষজ্ঞরা। শাইনুল ইসলাম সাগরের রিপোর্ট। জাতীয় বাজেট 2026-27 রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এই বাজেট সংলাপ, যেখানে অংশ নিয়ে ব্যবসায়ী, অর্থনীতিবিদ, গবেষক ও নীতি নির্ধারকরা তুলে ধরেন আগামী বাজেটের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নানা দিক। ঘাটতি বাজেটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই ঘাটতি বাজেট এবং আয়ের যে অংশটা, এই আয়ের অংশটা ঐতিহাসিকভাবেই শেষ পর্যন্ত পূরণ করা সম্ভব হয় না। এ সময় আসছে বাজেটে কর ব্যবস্থাকে আরও কার্যকর ও টাকা পাচারের পথগুলো কঠোর নজরদারিতে রাখতে জোর দেন অর্থনীতিবিদরা। বিশেষ করে উত্তরাধিকার সূত্রে নারীদের প্রাপ্ত সম্পদে কর না বসানোর প্রস্তাব আসে আলোচনায়। আমি খুব দৃঢ়ভাবে মনে করি এই উত্তরাধিকার আইন, যেটা সম্পদের উপরে যে ট্যাক্সটা, এটা মেয়েদের ক্ষেত্রে কমপ্লিটলি ওয়েভারে যাওয়া উচিত। আলোচনায় সরকারি প্রকল্পে জমি অধিগ্রহণ ও কর আদায়ে মানুষের সক্ষমতা বিবেচনার তাগিদ দেন গবেষকরা। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও শুল্ক নীতিতেও পর্যালোচনার আহ্বান জানান তারা। খরচ আমরা পুরোটা করতে পারি না। ইতিহাস কি বলে 85%-এর মতো খরচ হয়, 80%-এর মতো খরচ হয়। যাই বলি 80%-এর মতো খরচ হবে। রাজস্ব আয় ইজ ইকুয়াল টু রাজস্ব ব্যয় এবং আমার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম
অলমোস্ট পুরাটাই হলো আমার ঋণের উপরে, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক, এবং এটার উপরে আমাদের যে সুদাসন ক্রমান্বয়ে বাড়ছে। তবে আসন্ন বাজেটকে জনমুখী ও বাস্তবভিত্তিক করার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এবং যার সবচেয়ে বড় প্রকাশ হলো যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, সুদের হারকে কমানো এবং একই সাথে টাকার বিনিময় হারকে স্থিতিশীল রাখা ইত্যাদি বিষয় যেগুলি আছে, এবং মানুষের রুটি রুজি বাড়ানোর ক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু বৃহৎভাবে মনোযোগের ভিতরে আসছে না এটার ভিতরে। অন্যদিকে সরকার বলছে নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন এবং গ্রাম শহরের বৈষম্য কমাতে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এইটা হচ্ছে একটা আমাদের বিরাট চ্যালেঞ্জ টু অ্যাড্রেস দিস ইস্যু, এবং আমরা কোনো অবস্থাতেই যেহেতু ডুপ্লিকেশনটাকে আমরা অ্যাভয়েড করতে চাই। যদি ওই ফ্যামিলিতে কেউ সরকারি চাকুরি করে তাহলে আমরা সাধারণত সেটাকে বাদ দিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন জনপ্রত্যাশা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থানের বাস্তব চিত্র মাথায় রেখেই প্রণয়ন করতে হবে আগামী বাজেট। আপনারা দেখেছেন আমরা মেন্টিমিটারে। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। 2026 সালে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার 3.9% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির তথ্য মতে গেল কয়েক বছরে দেশে দারিদ্র্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। 2026 সালে প্রবৃদ্ধিতে প্রত্যাশিত পুনরুদ্ধার সত্ত্বেও মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে দারিদ্র্যমুক্ত হয়েছে মাত্র 5 লাখ মানুষ। সোমবার পিআরআই আয়োজিত সেমিনারে উঠে আসে এসব তথ্য। সংস্থাটি বলছে 2017 সালের পর সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কৃষিখাতে। রাজধানীর বনানীর নিজ কার্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক সেমিনার আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। How do we proceed forward? And if সেমিনারে উঠে আসে দেশের অর্থনৈতিক উন্নয়ন, শ্রমবাজার, রাজস্ব নীতি সহ বিভিন্ন খাতের সার্বিক তথ্য। এখনো পর্যন্ত আমরা যে দেখছি যে অর্থনীতির যে স্থবিরতা, বিশেষ করে প্রবৃদ্ধি যে নিম্নগামী হয়েছে, তার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে যে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ছে না। কেন আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসা কমে যাচ্ছে, এর অন্যতম একটা কারণ আমরা বের করেছি, আমরা একটা রিসার্চও করেছি। তার একটা বড় কারণ হচ্ছে ফিসক্যাল পলিসি, যে ফিসক্যাল পলিসি এবং ট্যাক্সেশন পলিসি which is unpredictable. In Bangladesh, poverty has not started that 20% threshold, but there is also a problem of poverty vulnerability, and we say 35% people are vulnerable to poverty. এ সময় দেশের বিভিন্ন খাতে চিত্র তুলে ধরেন বিশ্ব ব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ডক্টর ধ্রুব শর্মা। বলেন উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায় কমে যাওয়া, আর্থিক খাতের দুর্বলতা সহ নানা কারণে 2026 সালে জিডিপি প্রবৃদ্ধি 3.9% নেমে আসতে পারে। I didn't mention them because there was a long list, but these are in the report. These are also issues that need to be looked at. Whenever we speak about why investment has been so poor over the last few years, all firms give us 3 or 4 reasons, right? You can talk about all the distorted tax incentives, lack of transparency. The number one reason over the past few years has been policy uncertainty. পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার বলেন, ভ্যাটের রাজস্ব বাড়ানোর সুযোগ সবচেয়ে বেশি, এজন্য ভ্যাট সংস্কার জরুরি। ভ্যাটে সবচেয়ে বেশি বেজ এক্সপ্যানশন করার স্কোপ আছে। সো এন্ড দ্যাট ইজ কারেক্ট, কারণ এবং ভ্যাটেই মানে রিফর্মটা আসতে হবে, বিশেষ করে যে এই যে ক্রেডিট মেকানিজম, যেটা ইনপুট ক্রেডিট মেকানিজম যেটা আছে, ভ্যাটে এটাকে শক্তিশালী করতে হবে, এটাকে মোর এফেক্টিভ করতে হবে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশবাণিজ্য। ঈদুল আজহা উপলক্ষে আগামী 25 থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিন দেশের তফসিলি ব্যাংকসমূহ বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্প খাতে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ ও আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে নির্দিষ্ট শিল্পাঞ্চলে 25 ও 26 মে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 23 মে শনিবার ও 24 মে রোববার তফসিলি ব্যাংকসমূহের
সব শাখা উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর 25 মে সোমবার থেকে 31 মে রোববার পর্যন্ত ব্যাংকসমূহ বন্ধ থাকবে। তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো 25 ও 26 মে সীমিত পরিসরে চালু থাকবে। এসব শাখায় অফিস সময় হবে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এছাড়া সমুদ্র, স্থলবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথ সমূহে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে। ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এছাড়া আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এই নির্দেশের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইও, ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন সহ সব পক্ষকে জানানো হয়েছে। এর আগে গত ঈদ উল ফিতরের সময় ঈদের দিন ছাড়া প্রতিদিনই সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা ছিল, তবে আমদানি রপ্তানি হয়েছে খুবই সীমিত। এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 23 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5203 পয়েন্টে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 83টির, কমেছে 255টির, অপরিবর্তিত রয়েছে 54টির দর। লেনদেনও গত কার্যদিবসের তুলনায় 142 কোটি 15 লাখ টাকা কমে লেনদেন হয়েছে 726 কোটি 8 লাখ টাকা। এছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, দ্বিতীয় অবস্থানে ছিল ন্যাশনাল ফিড মিল লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল টেকনো ড্রাগ লিমিটেড। এছাড়া টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল অ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড প্রিন্ট ভার্সন, দ্বিতীয় অবস্থানে ছিল অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ যদি আমরা দেখি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কতটা কমেছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক কমেছে 52 পয়েন্ট, কমে দাঁড়িয়েছে 14,623 পয়েন্টে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 75টির, কমেছে 113টির, অপরিবর্তিত রয়েছে 35টির দর। লেনদেন হচ্ছে 18 কোটি 77 লাখ টাকা। আমরা যদি আন্তর্জাতিক মুদ্রার সঙ্গে দেশীয় টাকার বিনিময় হার দেখে নেই, সেক্ষেত্রে সোমবার প্রতি ডলার কিনতে ইউএস ডলার কিনতে আজ খরচ হয়েছে 123 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 100। জাপানি ইয়েন কিনতে আজ খরচ হয়েছে 80 পয়সা, বিক্রি হয়েছে 73 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য ছিল 33 টাকা 23 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 47 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল 31 টাকা 47 পয়সা, বিক্রি হয়েছে 30 টাকা 56 পয়সায়। এছাড়া আজ সিঙ্গাপুরি ডলার কিনতে খরচ হয়েছে 99 টাকা 56 পয়সা, বিক্রি হয়েছে 95 টাকা 1 পয়সা। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 36 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 20 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 19 টাকা 88 পয়সা, বিক্রি হয়েছে 17 টাকা 88 পয়সায়। এখন জানিয়ে দিচ্ছি চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 13 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 11 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এমএসসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটি জুনিয়র অপারেটর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 17 মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 6 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।